প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অফুরন্ত শুভকামনা সবার জন্য। আমি এই এপিসোডটিতে যে বিষয়ে কথা বলতে যাচ্ছি, আমার বর্ণনায়, আমার বক্তব্যে কিছু নৃশংসতা থাকতে পারে, নৃশংস বর্ণনা হতে পারে সেটি। তো প্রিয় দর্শক শ্রোতা, আপনি যদি দুর্বল চিত্তের হন বা খুব বেশি সফট হার্টেড হন, তাহলে আমি আপনাকে অনুরোধ করব আমার বক্তব্য আপনার না শোনাই ভালো, কারণ আমার বর্ণনায় কিছু নৃশংসতা থাকবে। আমি কোনো নৃশংস কাজ করিনি, বাট আমি যেই বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি সেই বিষয়ে নৃশংসতা আছে, নৃশংস কিছু বিষয়। তাই বলে রাখলাম, এটি একটি ডিসক্লেইমার বলা যেতে পারে। আপনি খুব সফট হার্টেড হলে দয়া করে আমার বক্তব্য শুনবেন না। তো আমরা হিউম্যান রেস বা মানব জাতি, আমরা নিজেদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ জীব বলে দাবি করি, দাবি করতাম এ যাবৎকাল পর্যন্ত। তো আমার মাঝে মধ্যে অনেক দিন থেকেই এই দাবিটি নিয়ে একটু সন্দেহ হচ্ছে। এটি আমার নিজের বক্তব্য, আমার নিজের মতামত। দয়া করে এইটুকু শুনেই আমাকে ঘৃণা করতে শুরু করবেন না এবং এপিসোড ছেড়ে দিবেন না। আমার সঙ্গে থাকবার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আর আমি কেন এই কথা বলছি যে আমার ব্যক্তিগতভাবে সন্দেহ হয় আসলেই আমরা সৃষ্টির সেরা জীব কিনা, আমি এই বিষয়টি ব্যাখ্যা করব কেন আমি এমনটি ভাবছি। তো একটি বিষয় হলো, জাস্ট যে কোনো বয়ান, যে কোনো বক্তব্যের সঙ্গে যাওয়া, যাচাই বাছাই বিশ্লেষণ দরকার নেই কোনো। বাট যাচাই বাছাই বিশ্লেষণের পরে আমার এরকম সন্দেহ মাঝে মধ্যে আমার মধ্যে দেখা দিচ্ছে, কিছু কনফ্লিক্ট তৈরি হচ্ছে, ইন্টারনাল কনফ্লিক্ট, আমার ভেতরে দ্বন্দ্ব তৈরি হচ্ছে, নানা বিষয় সংঘাত তৈরি হচ্ছে। এবং যেটি বলছিলাম যে হিউম্যান রেস হিসাবে আমরাই শ্রেষ্ঠ কিনা, আমরাই বেস্ট ক্রিয়েশন কিনা, এই বিষয়টি নিয়ে আমার মাঝে মধ্যে ঘোরতর সন্দেহ হয়। এই জন্য হয় যে আমাদের যে বিহেভিয়ার, আমাদের যে আচরণ, আমার কো হিউম্যান বিংয়ের প্রতি, আমার সহমানবের প্রতি, সেইটি যা হচ্ছে প্রায়শই, সেইটি আমি অ্যাকসেপ্ট করতে পারছি না, আমার ঠিক লাগছে না। আমরা এই আচরণের মাধ্যমে একে অপরের উপর আস্থা রাখতে পারছি না, আস্থা হারিয়ে ফেলেছি, কেউ কাউকে বিশ্বাস করতে পারছি না, পরস্পরের কাছে পরস্পর বিশ্বাসযোগ্যতা হারিয়েছি, ক্রেডিবিলিটি হারিয়েছি, ডিপেন্ডেবিলিটি হারিয়েছি, নির্ভরযোগ্যতা, আস্থা, বিশ্বাসযোগ্যতা সব কিছু হারিয়েছি। আমরা একে অপরকে সন্দেহের চোখে দেখি, যেটি হওয়া উচিত ছিল না। আচ্ছা, তো মূল আলোচনা এখন চলে যাব। খুব সাম্প্রতিক ঘটনা এটি। মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার রাথুরা গ্রামের রফিক মিয়া পেশায় 3 হুইলার চালক বা অটো চালক আমরা বলতে পারি। 3 চাকার ব্যাটারি চালিত গাড়িগুলো চালান তিনি, ইজি বাইকও বলা যেতে পারে, ইজি বাইক চালক রফিক মিয়া। বয়সে তরুণ, 30-এর কাছাকাছি বয়স। তো রফিক মিয়া গত মঙ্গলবার সকাল 10টার দিকে তার বাড়ি থেকে বেরিয়েছেন। যাত্রী পারাপার করবেন, পয়সা কামাবেন, তার যে দৈনন্দিন কাজ সেটি করবার জন্য তিনি গত মঙ্গলবার সকাল 10টার দিকে বাড়ি থেকে বেরিয়েছেন। তো বেরিয়ে মঙ্গলবার রাত, বুধবার সারাদিন আর বাড়িতে ফিরেননি, অর্থাৎ নিখোঁজ তার আত্মীয় স্বজনের দৃষ্টিতে। বুধবার ঘিওর উপজেলা, মানিকগঞ্জের আরেকটি উপজেলা, রফিক মিয়া হলেন ঘিওর উপজেলার আর সদর উপজেলার। বুধবার পাশের উপজেলার সদর উপজেলার 5 বারোইল গ্রামের পাশ দিয়ে যে কালীগঙ্গা নদীটি প্রবাহিত হচ্ছে, সেই কালীগঙ্গার পাড় থেকে পুলিশ রফিক মিয়ার মাথাবিহীন, মুন্ডুবিহীন মৃতদেহ উদ্ধার করে। দেহটি আছে, মাথা নেই। বুধবার বিকেলে পাশের উপজেলা অর্থাৎ সদর উপজেলার সেই 5 বারোইল গ্রামের কালীগঙ্গা নদীর পাড় থেকে। আর রফিক মিয়া হলেন ঘিওর উপজেলার লোক। তো এইটি পুলিশকেও সমস্যায় ফেলে দেয়, কারণ একটি মৃতদেহ যেটির মাথা পাওয়া যায়নি, ফলে এই বিষয়ে ইনভেস্টিগেট করা, ফার্দার তথ্য জোগাড় করা কঠিন। তো বেশি দূর যেতে হয়নি, খুব বেশি সময় ধরে অপেক্ষা করতে হয়নি। রোববার পাওয়া গেল রফিক মিয়ার মাথা। সেটি কোথায় পাওয়া গেল? সেটি পাওয়া গেল
এই যে কালীগঙ্গা নদীর কথা বলছি, সেই কালীগঙ্গা নদী থেকে মাইল 2 দূরে আরেকটি জায়গায় নদীর পাড়ি সেটি, সেখানে পাওয়া গেল তার মাথা। স্থানীয় এক লোকের নদীর পাড় ঘেঁষে ভুট্টা খেতে তার মাথাটি পড়েছিল। যেখানে দেহ পাওয়া গিয়েছিল তার থেকে 2 কিলোমিটার বা 2 মাইল দূরত্বে সেটি হয়েছে। তো এলাকাবাসী পুলিশকে খবর দেয়, পুলিশ তার মাথাটি পেয়েছে। তো সম্ভবত মাথাটি বিকৃত হয়ে গেছে বা সেভাবে চেনা যায়নি, না যাওয়ার কারণে সেটি ফরেনসিক টেস্টের জন্যে মানিকগঞ্জ মেডিকেল কলেজ এবং হসপিটাল যেটি আছে সেখানে দেওয়া হয়েছে। তো ফরেনসিক টেস্ট চলছে যে শরীর এবং মাথা একই ব্যক্তির কিনা। তো এখন কথা হলো কিভাবে ঘটলো এটি। নৃশংস ঘটনাটি নিঃসন্দেহে কষ্টদায়ক, বর্ণনা করতেও কষ্ট হচ্ছে। রফিক মিয়া যে এলাকার মানুষ, ঘিওর উপজেলার রাথুরা গ্রাম, সেই এলাকারই আশেপাশের আরেক যুবক, তার নাম হলো রিপন মিয়া, বয়স 30 আনুমানিক। রিপন মিয়া এবং রফিক দুজনই বন্ধু, ঘনিষ্ঠ বন্ধু। রিপন মিয়া পেশায় নির্মাণ শ্রমিক। রিপন মিয়া কয়েকদিন আগে থেকেই চিন্তা করছিলেন যে রফিককে হত্যা করতে হবে, কোনো একটি নির্জন জায়গায় হত্যা করে তার বাইকটি বিক্রি করে ফেলতে হবে, তাতে করে কিছু টাকা পাওয়া যাবে। যেই কথা সেই কাজ। তো সঙ্গে আরও 2 জন সাগরেদ জোগাড় করলেন। আরমান হুসাইন 20 বছর বয়স আনুমানিক, সজীব হুসাইন 25 বছর বয়স। তাহলে রিপন নির্মাণ শ্রমিক, আরও 2 জন সহযোগী আরমান এবং সজীব, এই 3 জন মিলে মঙ্গলবার রফিক সকালে বাড়ি থেকে বেরিয়েছিলেন যাত্রী পারাপারের জন্য, যাত্রী পরিবহনের জন্য। মঙ্গলবার সন্ধ্যায় রফিক মিয়া এবং আরও 2 জনের নাম যে বললাম, তারা 3 জন মিলে রফিক মিয়াকে বলেছে তারা গাঁজা খাবে একসঙ্গে, এবং গাঁজা খাওয়ার জন্যে যে কালীগঞ্জ নদীর পাড়ে যেতে হবে সদরের। তো সেখানে তারা গিয়েছেন যথারীতি, নিরিবিলি জায়গা। যাওয়ার সঙ্গে সঙ্গে আরমান যে যুবকটি 20 বছর বয়স, আরমান হাতুড়ি দিয়ে হঠাৎ রফিক মিয়ার মাথায় আঘাত করে, ফলে রফিক মিয়া মাটিতে লুটিয়ে পড়েন। তখন আরমান তার হাত দুটো চেপে ধরে রাখেন, সজীব মিয়া তার পা চেপে ধরে রাখেন, আর বন্ধু রফিক একটি দা দিয়ে তার দেহ থেকে মাথাটি বিচ্ছিন্ন করে। তারপর তারা দেহটি নদীর পাড়ে মাটি চাপা দিয়ে রাখেন আর মাথাটি কালীগঙ্গা নদীতে নিক্ষেপ করেন। তো যেটি ধারণা করা হচ্ছে যে কালীগঙ্গা নদী থেকে 2 কিলোমিটার দূরে যেহেতু মাথা পাওয়া গেছে কারো ভুট্টা খেতে, যে পানিতে ভেসে সেই মাথা 2 কিলোমিটার গিয়ে ভুট্টা ক্ষেত বরাবর নদীর পাড়েই হয়তো ছিল, কুকুর বা শিয়াল সেই মাথাটি টেনে ভুট্টা ক্ষেত পর্যন্ত নিয়ে গিয়েছিল, স্থানীয়দের এরকম আন্দাজ। তো এখন কথা হলো, আপনি হয়তো ভাবছেন যে এমন ঘটনা তো আমি পত্রিকায় কতই পড়ি, তাতে কি হয়েছে? আপনার হয়তো কিছু হয়নি, বাট আমার কিন্তু অনেক কিছু হয়। আমি এই বিষয়গুলো আমি ঠিক নিতে পারি না আসলে। যেটি বলছিলাম যে আমার মধ্যে এক ধরনের কনফ্লিক্ট তৈরি হয়। তো অহরহই ঘটছে এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা না, এটিকে বিচ্ছিন্নভাবে দেখবার কোনো সুযোগও নেই। গত কয়েক বছরে অসংখ্যবার ঘটেছে। রিক্সা, অটোরিক্সা, 3 হুইলার, হিউম্যান হলার, এরকম যতগুলো ট্রান্সপোর্ট আছে ছোটোখাটো স্থানীয় এলাকায় চলাফেরা করে, সেগুলোকে নিরিবিলি জায়গায় নিয়ে গিয়ে গামছা পেঁচিয়ে, কখনো বা ছুরি মেরে, কখনো বা গাড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে চালককে মেরে ফেলা হয়েছে, এবং পরে গাড়িটি নিয়ে নেওয়া হয়েছে বিক্রি করবার উদ্দেশ্যে। এবং সেই গাড়িটি বিক্রি করলে হয়তো 5-10 হাজার টাকা পাওয়া যেতে পারে, তারা পানও হয়তো যারা বিক্রি করে। তো অনেকগুলো ঘটনা ঘটেছে, আবার অনেকগুলো ঘটনা উদ্ঘাটিত হয়েছে, কারা করেছে, কে করেছে বেরিয়েও গেছে। অনেকের শাস্তি হয়েছে, জেল ফাঁসি হয়েছে, বা এখনও বিচারাধীন আছে অনেকগুলো মামলা। তো এই তো গেল স্থানীয় এলাকায় চলাচলকারী অটোরিকশা, 3 হুইলার এসব নিয়ে। আরেকটি প্রবণতা তৈরি হয়েছে, বিদেশ থেকে যারা আসেন, এরকম বিদেশ ফেরত যাত্রীদের, প্রবাসীদের নিয়ে নেওয়া হয় রেন্টে কার, মাইক্রোবাস, এইসবে করে ঢাকা এয়ারপোর্ট থেকে তাদেরকে, অনেকবার ঘটেছে এটি আমি দেখেছি সংবাদপত্রে, তাদেরকে নিয়ে নেওয়া হয় তুলনামূলক কম ভাড়ায়। যেমন বেশিরভাগ রেন্টে কার কিংবা মাইক্রোবাস দেখা গেল ঢাকা এয়ারপোর্ট থেকে চাঁদপুরে যাবে, কুমিল্লায় যাবে, কিংবা টাঙ্গাইলে যাবে। তো অন্য গাড়ি যে ভাড়া চায় তার চেয়ে অনেক কমে যাত্রীদের তুলে নেওয়া হয়, প্রবাসীদের, তাদের 2-1 আত্মীয় স্বজন যারা রিসিভ করতে আসেন। তো রাস্তায় নিরিবিলি জায়গায় নিয়ে তাদেরকে মারধর করে টাকা পয়সা নিয়ে নেওয়া হয়। অনেক সময় এমনও হয়েছে একা একজন প্রবাসী, তাকে নিতে কেউ আসেননি,
এমন এক দুজনকে রাস্তায় মেরেও ফেলা হয়েছে। তার লাগেজ, তার টাকা পয়সা সব কিছু কেড়ে নিয়ে তাকে মেরে ফেলা হয়েছে। আবার এমন উল্টোটিও হয়েছে, প্রবাসী যাত্রীর বেশ ধরে রেন্টের কার কিংবা মাইক্রোবাস ভাড়া নিয়েছে এয়ারপোর্ট থেকে বা অন্য কোনো জায়গা থেকে, কিংবা ঢাকার কোনো বাস টার্মিনাল থেকে, যাত্রাবাড়ি, সায়দাবাদ, গাবতলী, যাত্রী বেশে গাড়ি ভাড়া নিয়েছে। নিরিবিলি জায়গায় গিয়ে পেছন থেকে চালকের গলায় গামছা পেঁচিয়ে কিংবা কোনোভাবে চোখে মরিচের গুঁড়ো দিয়ে গাড়ির নিয়ন্ত্রণ নিয়ে ফেলেছে, তাকে হত্যা করে রাস্তার পাশে নিরিবিলি জায়গায় ফেলে দিয়েছে, গাড়িটি নিয়ে গেছে। এরকম ঘটনা অসংখ্যবার ঘটেছে। তো এইটি কি কোনো স্বাভাবিক ঘটনা? আজকে থেকে একবার ভেবে দেখুন, 30 বছর, 35 বছর, 40 বছর আগে এই ঘটনাগুলোকে কখনো ঘটতো? শুনেছেন আপনারা এমন অপরাধ? ঘটতো না। ডাকাতি হলেও কোনো জায়গায়, অতীতের কথা বলছি, ডাকাতরা মানুষকে মেরে ফেলতো না। এখন কিন্তু নির্দয়ভাবে মানুষকে মেরে ফেলছে, চুরি করতে গিয়ে মানুষকে মেরে ফেলছে, একটু চিন্তা করছে না। ইদানিং আবার আরেকটি প্রবণতা তৈরি হয়েছে, ছোট ছোট স্কুল গোয়িং বাচ্চাদের কিডন্যাপ করছে একটি মহল। কিডন্যাপ করে তারা র্যানসম বা মুক্তিপণ দাবি করছে পরিবারের কাছে। তো পরিবার মুক্তিপণের টাকা গোছাতে গোছাতে দেখা গেছে যে বাচ্চাটিকে মেরে ফেলা হয়েছে। কেন মেরে ফেলা হয়েছে? জীবিত বাচ্চাটিকে খাওয়াতে হয়, রাখতে হয়, পাহারা দিতে হয়, এত ঝামেলায় গিয়ে লাভ কি? কিডন্যাপ করার সঙ্গে সঙ্গে বাচ্চাটিকে মেরে ফেলা হচ্ছে। মেরে ফেলে তারপর নেগোশিয়েট করছে টাকার জন্য। দু একটি ক্ষেত্রে দেখা গেছে গার্ডিয়ান টাকা নিয়ে গিয়েছেন, কিন্তু সেই বাচ্চাকে জীবিত ফেরত পাননি। তো অপহরণ আগেও হয়েছে এই দেশে, চুরি ডাকাতি আগেও হয়েছে, কিন্তু এভাবে তো হয়নি। মানুষ তো হত্যা করে ফেলেনি যখন তখন, যে কোনো পরিস্থিতিতে। এখন এটি হচ্ছে, খুবই স্বাভাবিক প্রবণতা। আচ্ছা, আর এমনিতে শত্রুতা, প্রতিহিংসা, এসব কারণে তো খুন হচ্ছেই অজস্র। তো এইটি হলো আমাদের দেশের সিনারিও, আমাদের স্কেলে আমাদের দেশের ঘটনা। আন্তর্জাতিকভাবে কি হচ্ছে? তথাকথিত সভ্য দেশের মানুষেরা কি করছে? সম্প্রতি দেখলাম, সব সাম্প্রতিক ঘটনা, হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে ধরে ডোনাল্ড ট্রাম্পের গায়ে হাত দিয়ে একদল পাদ্রী, গির্জার পাদ্রী, প্রিস্টস, তারা ডোনাল্ড ট্রাম্পকে প্রার্থনা করছেন, কারণ ডোনাল্ড ট্রাম্প ইরানে হামলা করতে যাচ্ছেন। আগাম প্রার্থনা করে দিচ্ছেন তার সৌভাগ্য কামনা করে। একবার ভেবে দেখুন, এই প্রার্থনা মানে তুমি যাও গিয়ে মুসলিম মারো ইরানে। অর্থাৎ খ্রিস্টান পাদ্রীরা ভ্যালিডেট করছে, প্রে করছে তাদের ঈশ্বরের কাছে, তাদের গডের কাছে, যে ডোনাল্ড ট্রাম্প এবং তার বাহিনী মধ্যপ্রাচ্যে গিয়ে যাতে মুসলমান মারতে পারে। এই হলো তাদের প্রার্থনা। তো সেগুলো তো হত্যাকাণ্ড, বিভৎস হত্যাকাণ্ড, নির্মম হত্যাকাণ্ড চলছে সেখানে। ইসরায়েলের নেতানিয়াহু তিনি কি করছেন? পারলে প্রত্যেকটি মুসলমানকে তিনি শেষ করে দেন, মধ্যপ্রাচ্যে কোনো মুসলমান যাতে না থাকে, তার টার্গেট, এবং তার সশস্ত্র বাহিনী, তার সেনাবাহিনীর টার্গেট। পৌনে 1 শতাব্দীরও বেশি হয়ে গেছে, প্রায় শতাব্দী হয়ে যাচ্ছে, যেই হত্যাযোগ্য, যে নৃশংসতা প্যালেস্টাইনের উপর ইসরায়েল চালাচ্ছে। তো সহ্য করতে পারছে না মুসলমানদের। তো আসলে দেখা যাচ্ছে যে যারা প্রচলিত অর্থে ধার্মিক, যার যার ধর্ম পালন করে, প্রে করে, যার যার ঈশ্বরের কাছে, যার যার গডের কাছে, তারাও এইসব নৃশংস কাজ করছেন, হত্যা করছেন, যখন তখন হত্যা করছেন, এবং শুধু হত্যা না, ম্যাসাকার করছেন, বড় হত্যা চালাচ্ছেন, জেনোসাইডে লিপ্ত হচ্ছেন, আবার প্রে করছেন এট দ্য সেম টাইম। তো ভাবটা এরকম যে তাদের ঈশ্বর তাদের ভ্যালিডেট করেছে, তাদের অনুমোদন দিয়েছে অন্য ধর্মের মানুষ মারার জন্য। তো এইভাবেই মানুষ মানুষকে মারছে নৃশংসভাবে, কখনো সম্পদের লোভে, কখনো তেল সম্পদ দখল করা হবে, কারো ভূখণ্ড দখল করা হবে, নানা অছিলায়, কখনো প্রতিহিংসা, শত্রুতা, যা সহ্য করতে পারছে না, কারণ অন্য বিশ্বাসের লোক, অন্য ধর্মের লোক। মুসলমান হিন্দুকে মারছে, হিন্দু মুসলমানকে মারছে, ইহুদি খ্রিস্টানকে মারছে, খ্রিস্টান ইহুদিকে মারছে, খ্রিস্টান ইহুদি দুজন মিলে মুসলমানকে মারছে। এই চলছে। কিন্তু প্রতিহিংসা, ক্রোধ, রাগ, লোভ, স্বার্থ, এই সব কিছু মিলিয়ে আমরা হিউম্যান রেস একে অপরকে মারছি, একে অপরকে মেরে শেষ করছি। এইটি কি হবার কথা ছিল? আর এইটি করে আমরা তারপর দাবি করছি আমরা বেস্ট ক্রিয়েশন। কিভাবে? আমার তো হিসেবটি মিলছে না। তো এইসব খুবই দুঃখজনক, এবং যা ঘটছে তাতে করে, আর আমরা এইসব ঘটনা ঘটলে কোথাও আমরা বলি পাশবিক, পৈশাচিক। আমরা কাজ করছি মানুষেরাই, নৃশংস অন্যায় কাজগুলো মানুষেরা করছে, আর বলছি পাশবিক কাজ এটি, অর্থাৎ দোষ দিচ্ছি পশুকে। পশুকে কখনো এমন কাজ করে আপনারা দেখেছেন যে পশুরা মিলে, হ্যাঁ, এক পশু আরেক পশুকে খায় অনেক সময়, নেচার তার খাবার হিসাবে নির্ধারণ করেছে, অতটুকুই, তার যতটুকু দরকার অতটুকু খায়।
কখনোই বেশি শিকার করে অতিরিক্ত খাবার, অতিরিক্ত মাংস তারা জমা করে না যে ভবিষ্যতে খাবো। আমরা মানুষেরা কিন্তু করি, নিজের জন্য অন্যায়ভাবে অর্থ উপার্জন করি, তার জন্য দরকার হলে মানুষ মারি, খুন করি। নিজের ছেলেমেয়ের জন্য সম্পদ রাখি, ছেলেমেয়ের জন্য রাখি, জমাই, এবং সেটি করতে গিয়ে যা যা লাগে, যত রকমের নৃশংসতা লাগে আমরা প্র্যাকটিস করি, যত রকমের অন্যায় অবৈধ কাজ আছে আমরা সেগুলো করি। তারপরও আমরা সৃষ্টির সেরা জীব কীভাবে? আর অন্যায় করছি আমরা, বলছি পাশবিক। কেন বলছি এটি? পশুদের প্রতি অবিচার করা হচ্ছে না? আমি তো মনে করি এই জাতীয় অন্যায়গুলো যারা করবে এবং এই অন্যায়গুলো সংগঠিত হলে আমাদের বলা উচিত এই কাজটি মানবিক, অর্থাৎ মানুষ করেছে। এরকমই হচ্ছে না বিষয়টি? সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমি সংবাদপত্রের কাহিনীটি পড়লাম, মানিকগঞ্জের এই কাহিনীটি পড়ে আমার মন খুব খারাপ হলো। অনেকদিন থেকে দেখছি বিষয়টি। তো আপনাদেরও কারো কারো মনে এরকম আত্মজিজ্ঞাসা থাকতে পারে যে আমরা আসলে কি করছি। এখন যে পরিস্থিতি দাঁড়িয়েছে, কেউ কি কাউকে বন্ধু হিসাবে বিশ্বাস করতে পারবে? কেউ কি কারো কাছে বন্ধুর স্ট্যাটাসে নিরাপদ? কোনো দিক থেকে, জীবন সম্পদ, কোনো দিক থেকে সম্ভব সেটি বিশ্বাস করা? একের পর এক এরকম ঘটনা ঘটলে আমাদের একের প্রতি অপরের আস্থা, বিশ্বাস, নির্ভরযোগ্যতা কি করে থাকে? আর যদি এটি না থাকে, তাহলে মানুষ হিসাবে আমাদের বেঁচে থাকার সার্থকতা কি? আমরা কীভাবে বেঁচে থাকবো? হিউম্যান রেস হিসেবে আমরা কীভাবে এক্সিস্ট করবো আগামী দিনগুলোতে, আগামী পৃথিবীতে? এই প্রশ্নগুলোর উত্তর আমি অনেকদিন থেকে খুঁজছি। তো কমেন্টে আপনাদের মতামত জানাবেন এবং সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ জানবেন।